অবশেষে লম্বা বিরতির পর আবারও নিয়ে এলাম পিকি ব্লাইন্ডার্সের ফাইনাল অর্থাৎ সিজন 6 এর এক্সপ্লেনেশন। গত সিজনে টমির অপ্রত্যাশিত হার দেখে নিশ্চয়ই তোমাদের মধ্যে এই সিজন নিয়ে অনেক আগ্রহ জন্মেছে। চিন্তা নেই, আজ তোমাদের এমন এক এক্সপ্লেনের সাক্ষী করতে যাচ্ছি যা তোমাদের আজীবন মনে থাকবে। তো এক্সপ্লেন শুরু করার আগেই এই ভিডিওতে 50,000 লাইক চাই, তাই দ্রুত সবাই একটা লাইক করে দাও। আর চলো প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের ফাইনাল এক্সপ্লেনেশন। যেমনটা আমরা সিজন 5 এর শেষে দেখতে পেয়েছিলাম, অসওয়াল্ড মুসলেকে হারাতে না পেরে টমি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, তাই তো নিজের গুলি দিয়েই সে নিজেকে শেষ করতে চায়। কিন্তু এই সিজনের শুরুতে দেখা যায় তার পিস্তলে সেদিন কোনো বুলেটই ছিল না। মানে চিন্তা করো কি পরিমাণ লাকি হলে সে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে। যাই হোক, ট্রিগার টেনে টমি কাদায় পড়ে যায় আর একটু পরে লিজি এসে তাকে বলে এই পিস্তলে কোনো গুলি নেই, কারণ আর্থার সেই বুলেটগুলোকে আগে থেকেই বের করে রেখেছিল। লিজি আরো বলে তুমি একটা কাপুরুষ যে কিনা মরার আগে একবারও নিজের পরিবারের কথা ভাবো না। এরপর লিজি টমির জন্য সেখানে 6টা বুলেট দিয়ে যায় আর বলে সে যদি ইচ্ছা করে তাহলে এখনো সুইসাইড করতে পারে। লিজি চলে যাওয়ার পর টমি বুলেটগুলো কুড়িয়ে নেয় ঠিকই, কিন্তু এবার সে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে। হাঁটতে হাঁটতে সে নিজের মাকে স্মরণ করে বলতে থাকে, মা, এরা আমাকে কখনো মরতেও দেবে না, তাই এখন এদের জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। এরপর টমি ঘরে ফিরলে তার কাছে একটা ফোন আসে। সেই ফোনে অপর প্রান্ত থেকে কথা বলে ওঠে ক্যাপ্টেন সুইং। এই সেই মহিলা যাকে আমরা সিজন 4 এ মাইকেলকে টমির হাতে তুলে দিতে দেখেছিলাম। সুইং টমিকে জানায় তার হাত থেকে মোসলেকে তারাই অর্থাৎ আইরিশ রিপাবলিকানরাই বাঁচিয়েছে, কারণ মোসলের যে মতাদর্শ রয়েছে তাতে আইরিশ রিপাবলিকান আর্মির ভবিষ্যতে তাকে ব্যবহার করতে চায়। সুইং এও জানায় যে এই হত্যাকাণ্ড ঠেকাতে গিয়ে তারা 3 জন লোককে উপরে পাঠিয়ে দিয়েছে আর সেই 3 জনকে তারা কাফনে মুড়িয়ে প্যাকিং করে টমির কাছে পাঠাচ্ছে। সুইং তাকে বলে, মিস্টার শেলবি, এই মৃত্যুগুলোর জন্য আমরা নই, বরং আপনি নিজেই দায়ী, কারণ আপনি কখনোই নিজের লিমিট কতটুকু সেটার ব্যাপারে চিন্তা করেন না। যাই হোক, তার সাথে কথা বলার সময় আইআরএল লোকজন এসে সেই ডেড বডিগুলো তার বাড়ির সামনে নিয়ে আসে। এই 3টা বডির মধ্যে 2টো বডি যে কার তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কেননা শার্প শুটার বার্নি আর আবার আমাগুলকে তো আমরা সবাই মরতে দেখেছি। তাহলে 3 নাম্বার বডিটা কার? টমি এই বডিটা খোলার পর বিশ্বাস করো টমির মতো আমিও মুখে হাত দিয়ে বসে পড়েছিলাম, কারণ এই লাশটা আর কারোরই নয়, বরং টমির এতদিনের বট গাছের মতন গার্ডিয়ান পলি গ্রের। ভাইরে ভাই, এই মোমেন্টে এসে পলির মৃত্যুটা সবচেয়ে ইন্টেন্স আর পুরোই আনএক্সপেক্টেড ছিল। তাই তো এই মৃত্যুতে আমাদের থমাস শেলবি যেন একদম বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে না যে এখন সে কি করবে। ইতিমধ্যে সবাইকে টমি নিয়ে আসে তাদের শেষ বিদায় দেওয়ার জন্য। জিপসিদের রীতি অনুসারে সবাইকে ক্যারাভেনে রেখে তাদের সব স্মৃতির সাথে জ্বালিয়ে দেওয়া হয়। সেই ফিউনারেলে উপস্থিত ছিল সদ্য মাকে পাওয়া মাইকেলও। তবে মাইকেল বিশ্বাস করে নিয়েছিল যে তার মায়ের এই মৃত্যুর জন্য একমাত্র টমি দায়ী। তাই মাইকেল সবার সামনে শপথ নেয় যে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ সে টমির উপরে নিয়েই ছাড়বে। এরপর এই ঘটনার প্রায় 4 বছর পার হয়ে যায়। দুনিয়ার পরিবর্তনের সাথে সাথে থমাস শেলবিও নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছে। টমি এখন ফ্রান্সের মিকোলন আইল্যান্ডে নিজের নতুন মদের বিজনেস শুরু করেছে। এমনই একদিন মিকোলন আইল্যান্ডে নিজের সমস্ত কাজ শেষ করার পর টমি সেখানকার একটা বারে যায়। বারে যাওয়ার পর টমি সেখানে 1 গ্লাস পানির অর্ডার করে। কি অবাক হচ্ছ তাই না? বারে এসে কেউ পানি খায় নাকি? তাও আবার থমাস শেলবি। আসলে থমাস নিজেকে এমন ভাবে পরিবর্তন করেছে যে সে এখন সিগারেট ছাড়া কোনো ড্রিঙ্কসই করে না। তবে একজন মদ ব্যবসায়ী বারে এসে পানি চাচ্ছে দেখে সেখানকার স্থানীয় গুন্ডারা তাকে জোর করে মদ খাওয়াতে চায়, কিন্তু তারা তো আর জানে না যে থমাস শেলবি কি জিনিস। তাই তো পরক্ষণেই টমি তাদের উপরে উধাম কেলানি দিয়ে বুঝিয়ে দেয় যে সে অস্ত্র জমা দিয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের ট্রেনিং নয়। এরপর টমি বারটেন্ডারদেরকে তাদের জন্য মিটিং রুমে সেট করার আদেশ দেয়, কারণ টমি আসলে এখানে একটা মিটিং করতে এসেছিল যেটা হতে যাচ্ছে তারই পুরানো কাজিন মাইকেলের সাথে। সেদিনের এই পিচি মাইকেল এখন আর আগের মাইকেল নেই, বরং সে এখন একজন আস্ত গ্যাংস্টার যে পুরো একটা গ্যাং চালায়। এই 4 বছরের মধ্যে মাইকেল আমেরিকায় গিয়ে তার বউ জিনার চাচা জ্যাক ন্যানসেলের গ্যাংয়ে যোগ দিয়েছিল। এই জ্যাক ন্যানসেল ছিল টমির চেয়েও বড় গ্যাংস্টার যে পুরো আমেরিকা কন্ট্রোল করত। এখন সেখান থেকেই মাইকেল এখন পুরোপুরি একজন গ্যাংস্টারে পরিণত হয়েছে। যাই হোক, টমি মিটিং শুরু করলে রুমে একে একে মাইকেল এবং তার গ্যাংয়ের লোকেরা হাজির হয়। অনেকদিন পর টমি আর মাইকেল একে অপরকে দেখে বেশ শীতলভাবে কথা বলা শুরু করে। এরপর টমি সোজাসুজি সেই পয়েন্টে চলে আসে যেটার জন্য মাইকেলের গ্যাংয়ের সাথে তার হাত মিলাতে হয়েছিল।
মিকোলেন নামের এই আইল্যান্ডকে টমি তার আফিম ব্যবসার জন্য ব্যবহার করতে চায়, আর এই আফিম সে আমেরিকায় পাঠানোর জন্য জ্যাক নেলসনের গ্যাংয়ের সাথে ডিল করতে এসেছে, কারণ আমেরিকার বস্টন শহর সহ পুরো এলাকায় তাদের প্রভাব আছে। টমির কাছ থেকে এই সব কথা শোনার পর মাইকেলের লোকরা তাকে জানায় যে এই সমস্ত কথা আগে নেলসনকে তারা জানাবে আর ফাইনাল ডিসিশনও তার কাছ থেকে আসবে। টমি যখন মিটিং শেষ করে উঠে যেতে চায় তখন এই গ্যাংয়ের লোকরা বলে, আরে কোথায় যাচ্ছ? এখান থেকে তুমি তখন উঠতে পারবে যখন আমরা তোমাকে উঠতে বলবো। কিন্তু আমাদের টমি তো ঠান্ডা মাথার মানুষ, তাই সে আস্তে করে উঠে গিয়ে সিনিয়র গ্যাং মেম্বারের কাছে যায় আর তার কানে কানে বলে, তোমাদের গ্যাংয়ে একজন ইনফরমেন্ট আছে যার বডিতে আঁকানো আছে রক্ত ঝরা হার্টের ট্যাটু। এই লোকটা থেকে তোমরা সবাই সাবধান থেকো। টমির এই কথা শুনে গ্যাংয়ের লোকরা তো পুরোই ভরকে যায়, আর মাইকেলও বুঝতে পারে সে যত বড় গ্যাংস্টার হোক না কেন টমি তাকে 2 পয়সারও দাম দেয় না। ভাইরে ভাই, এই টমির যত বয়স বাড়ছে তাকে যেন ততটাই স্যাভেজ মনে হচ্ছে। ওদিকে শেলবি ফ্যামিলির ঘরে তখন ক্রিসমাসের উৎসব চলছিল। সেই পার্টিতে আর্থারের সান্তা ক্লজ সাজার কথা থাকলেও সেই বেচারা পুরো ড্রাঙ্ক হয়ে পড়েছিল। আসলে লিন্ডার চলে যাওয়ার শোকে আর্থার একদমই পাগল হয়ে গিয়েছিল। এর উপরে পলির মৃত্যু তাকে একদম অন্ধকারে ঠেলে দিয়েছে, যার ফলে গত 4 বছরে সে আর লায়ন আর্থার নেই, সে হয়েছে একজন ড্রাগ এডিক্ট আর্থার। এদিকে টমি এমন এক কাণ্ড করে বসে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। টমি নিজেই মাইকেলের সাথে থাকা 5 পাউন্ড আফিমের কথা বোস্টন পুলিশকে জানিয়ে দেয়, আর এর মানে হলো টমি এখানে মাইকেলকে ডেকে এনেছিল নিজেই ফাঁসিয়ে দেওয়ার জন্য। যেই ইনফরমেন্টের কথা টমি তাদেরকে বলেছিল সে আর কেউই নয়, বরং সে হলো টমি নিজেই। টমি তার পথের কাঁটা উপড়ে ফেলার জন্য বিরাট মূল্যের এই আফিম পর্যন্ত সে বিসর্জন দিয়ে দিয়েছে। টমির কাছে এই ইনফরমেশন পাওয়ার পর পুলিশ মাইকেলকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেয়। সেখানে মাইকেলের বউ জিনা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি আবার টমির সাথে কেন বিজনেস করতে গেলে? তখন মাইকেল জানায় টমির সাথে তার পুরানো কিছু হিসাব নিকাশ বাকি রয়েছে, তাই মাইকেল এই হিসেব চোকানোর সুযোগ খুঁজছিল। মাইকেল তার বউকে বলে সে যেন তার আঙ্কেলের সাথে কথা বলে তাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু জিনা তার স্বামী জেলে পচে মরছে রেখেও নিজের বাড়িতে গিয়ে সে আমোদ ফুর্তি করতে থাকে। আসলে আমার এই মহিলার চেহারা দেখলেই কেন যেন মাথা পুরোই হট হয়ে যায়, দেখেই মনে হয় এই বেটি এক আস্ত ডাইনি। যাই হোক, এবার এখানে এসে উপস্থিত হয় আমাদের সিগমা ম্যান টমি, আর সে তাকে জ্যাক নেলসনের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু জিনা বলে, আমার আঙ্কেল এখন ইউএসএ প্রেসিডেন্টের সাথে মিটিং করে, তোমার মতন এমন বাচ্চা পোলামানের সাথে ডিল করার মতন সময় তার নেই। এটা শুনে টমি তাকে জানায় মাইকেলকে সে নিজেই ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে, কারণ সে জ্যাক নেলসনকে একটা ধাঁধার মধ্যে ফেলতে চেয়েছিল। কেননা মাইকেলকে ছাড়াতে গেলে তার রেপুটেশন নষ্ট হবে, আবার নিজের ভাতিজির জন্য সে মাইকেলকে না ছাড়িয়েও পারবে না। এই কথা শুনে জিনা চমকে গেলেও সে ধরা দেয় না, তবে টমি সাফ জানিয়ে দেয় যে যদি তোমার চাচা আমার সাথে ডিল না করে তাহলে আমি নিজেই বোস্টনের ধান্দা শুরু করব, তখন তোমার আম ছালা দুটোই যাবে। এই কথা বলে টমি চলে গেলে জিনা প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। জিনার সাথে দেখা করে ফিরে আসার পর টমি লিজির ফোন পায়। লিজি জানায় তাদের মেয়ে রুবি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ, তার প্রচন্ড জ্বর আর সেই সাথে প্রচন্ড কাশি। এর সাথে সাথে সে আরো বলে রুবি জ্বরের ঘরে কিছু জিপসি ওয়ার্ড বলছে, যে ওয়ার্ডটা ছিল চিকানা মোড়া ও বাঙ্গো বাঙ্গো। লিজির কাছ থেকে এই ওয়ার্ড শুনে টমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা এই ওয়ার্ডের মানে হলো হে শয়তান, মারো অথবা মরো। রুবির সাথে যে কিছু খারাপ হতে চলেছে তার গন্ধ পেয়ে টমি সাথে সাথে সবকিছু ফেলে রেখে রুবির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে টমি এতটা আধুনিক হয়ে যাওয়ার পরেও জিপসিদের বিশ্বাস আর কুসংস্কারগুলো তার ভিতর থেকে যায়নি। যাই হোক, টমি দেশে যাওয়ার আগে একবার মাইকেলের সাথে দেখা করে। ইতিমধ্যে মাইকেল জেনে গেছে যে তার বন্দী থাকার একমাত্র কারণ হলো থমাস শেলবি। এছাড়াও এরপর যখন টমি তাকে বলে যে জ্যাক নিনসেলের কাছে লোকদের সাথে টমির হাত রয়েছে, তখন মাইকেল আরো খেপে যায়। টমি মাইকেলকে ইউএসএ প্রেসিডেন্টের সেক্রেটারির একটা চিঠি দেখায়, যেখানে জ্যাককে সাজেস্ট করা হয়েছে সে যাতে মাইকেলকে আরো কিছুদিন জেলে রাখে। টমি এও বলে নেলসন স্বয়ং তার সাথে ডিল করার জন্য লন্ডনে আসছে, আর তার সাথে সে জিনাকেও নিয়ে আসছে। মাইকেল এই কথা শুনে প্রচন্ড রাগ করে টমিকে মারতে যায়, তবে জেলের গার্ডরা তাকে ধরে ফেলে। এরই মধ্যে দিয়ে শেষ হয় আমাদের প্রথম এপিসোড। এখন প্রশ্ন হলো টমি কি জ্যাক নিনসনের মতন এত পাওয়ারফুল লোককে সামলাতে পারবে? চলো সেটা দেখার জন্য শুরু করি পরের এপিসোড। সেকেন্ড এপিসোডের শুরুতে দেখা যায় টমি রুবির অসুস্থতার খবর শুনে দ্রুত তার বাড়িতে ছুটে এসেছে। ততদিনে রুবি অবশ্য বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু তবুও টমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেদিন বাড়ি ফেরার পর হঠাৎ গভীর রাতে লিজি টমির গোংরানো শব্দ শুনতে পায়। প্রচন্ড ভয়ে লিজি দ্রুত সেখানে দৌড়ে গিয়ে দেখে টমি মাটিতে পড়ে আছে এবং তার সমস্ত শরীর কাঁপছে। আসলে টমি যেহেতু হুইস্কি খাওয়া ছেড়ে দিয়েছিল, তাই মাঝে মাঝে তার এমন সিজুরি হয়। এরপর টমি স্বাভাবিক হয়ে গেলে লিজি টমিকে ডাক্তারের কাছে যেতে বললেও টমি জানায় তার হাতে এখন কোনো সময় নেই, কারণ বোস্টনের লোকদের সাথে তাকে একটা মিটিং ফিক্স করতে হবে। লিজি এই ব্যাপারে আপসেট হলেও টমি বলে
এটাই তার ফাইনাল ডিল হতে যাচ্ছে এবং এই ডিলের পর তারা সবাই রেস্ট নেবে। টমি যে এই কথা সিরিজে কতবার বলেছে তার কোনো ইয়াত্তা নেই। যাই হোক, এরপর টমি এবার নিজের পলিটিক্যাল দল লিবার পার্টির একটা মিটিং এ যায়। সেই মিটিং এ সে একটা দারুণ স্পিচ দিয়ে প্রচুর হাততালিও পায়। মিটিং শেষে তার সাথে সেখানে দেখা করতে আসে ল্যারা ম্যাকি, যাকে আমরা এতদিন ক্যাপ্টেন সুইং নামে জানতাম। টমি ম্যাকিকে এখানে ডেকে এনেছে এক বিশেষ কারণে। টমির কাছে ইনফরমেশন আছে যে জ্যাক নেলসন লন্ডনের ইম্পোর্ট লাইসেন্স কেনার জন্য আসলেও তার আসার আসল কারণ হলো ইংল্যান্ডে ফ্যাসিজম কতটা বেড়েছে সেটা চেক করা। স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের চিঠিতে এর প্রমাণ পাওয়া যায়। আর এই চিঠিটা যে টমির হাতে এসেছে এটা দেখে তো ম্যাকি পুরো অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে টমির হাত কত বড় লম্বা। টমি আসলে জ্যাক নেলসনের সাথে অসওয়াল্ড মোসলের একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিতে চেয়েছিল, কারণ গত সিজনে মোসলে তাকে যে ঘাটা দিয়েছে সেটার ক্ষত এখনো শুকায়নি। এখন এই ব্যাপারে টমি ক্যাপ্টেন সুইং এর হেল্প চায়। এই সব শুনে ম্যাকিও তাকে হেল্প করতে রাজি হলে টমি তার মিটিং শেষ করে অ্যাডার সাথে দেখা করে। অ্যাডা টমির সাথে দেখা করে প্রচুর রাগারাগি করে, কারণ আর্থারের আফিমের নেশা দিন দিন বেড়েই চলেছে। আর এর জন্য অ্যাডা টমিকেই দায়ী মনে করে। আর্থারের এই অবস্থা দেখেও টমি যে তার আফিমের বিজনেস নিয়ে পড়ে আছে সেটার জন্য অ্যাডার আরো বেশি রাগ হয়। তাই টমি অ্যাডার হেল্প চাইলেও অ্যাডা বলে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাই তোমার জন্য কাজ করে আমার নিজের বাচ্চাকে এতিম করতে চায় না। এভাবেই ফ্যামিলির বাকি সবাইয়ের মতন অ্যাডাও টমির পাশ থেকে ছেড়ে চলে যায়। এই কাণ্ডে টমি নিজেও বুঝতে পেরেছিল যে এবার তার থামা উচিত, কিন্তু এখন প্রশ্ন হলো সে এটা করবে কিভাবে। যাই হোক, টমি আর কারোর কাছ থেকে হেল্প না পেয়ে এবার যায় তার কাছে, যে টমির এক প্রকার শত্রু হলেও বারবার তার কাছেই টমিকে আসতে হয়। সে আর কেউই নয়, বরং সে হচ্ছে আলফি সলোমনস। টমি আলফিকে গিয়ে জানায় আলফির চাচা চার্লস সলোমন কিছুদিন আগে বোস্টনের একবারে জ্যাক নেলসনের গ্যাংয়ের হাতে প্রাণ হারিয়েছিল। এই কারণে বোস্টনের উপরে সলোমনের ফ্যামিলিরও কন্ট্রোল চলে গেছে। টমি তাকে তাদের সলোমনস ফ্যামিলির রাজ্য ফিরিয়ে পেতে সাহায্য করার কথা দেয়, তবে এর জন্য সলোমনসকে টমির আফিমের ব্যবসায় সাহায্য করতে হবে। এখন সলোমনসের টমির কথায় রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না, তাই সে অনেক পকপক করার পর রাজি হয়ে যায়। পরের সিনে জিনাকে আবারও মাইকেলের সাথে দেখা করতে দেখা যায়। জিনা মাইকেলকে জানায় তার আঙ্কেল তাকে আরো কিছুদিন জেলে থাকতে বলেছে। তবে জিনা যখন জানায় তার চাচা টমিকে মারতে চায়, তখন মাইকেল বলে টমি শেলবি যদি মারা যায় তাহলে সে শুধুমাত্র আমার হাতেই মরবে। এই কথা শুনে জিনা বলে, আমি এটা জানি, আর আমি আমার আঙ্কেলের কাছ থেকে সেটার পারমিশনও নিয়ে রেখেছি। অন্যদিকে টমি তার স্ত্রী লিজিকে নিয়ে অসওয়াল্ড মোসলের একটা পার্টি কনফারেন্সে যায়। সেই পার্টির মধ্যে আর্থার আবারও ড্রাঙ্ক অবস্থায় গোলমাল শুরু করলে টমি জানায় সে লিন্ডার সাথে কথা বলেছে যাতে লিন্ডা আর্থারকে ক্ষমা করে দেয়। এখন যদি আর্থার কিছুদিনের মধ্যে ড্রিঙ্কস ছেড়ে দিতে পারে তাহলে লিন্ডা তার সাথে কথা বলবে। এই কথা বলে টমি তখনকার মতন আর্থারকে শান্ত করতে সক্ষম হয়। এরপর সেই পার্টি কনফারেন্সে টমির সাথে দেখা হয় মোসলে আর তার নতুন গার্লফ্রেন্ড লেডি ডায়ানার সাথে। দেখা যায় দেখতে অপরূপা হলেও মোসলের মতন এই ডায়নাও বেশ চালু খেলুড়ে। টমি যখন মোসলের সাথে একান্তে কথা বলতে চায় তখন মোসলে বলে ডায়না তার ডান হাত, তাই সে ডায়নাকে নিয়েই সব কথা বলবে। তাই এবার তারা সবাই মিলে আলাদা একটা রুমে কথা বলতে যায়। টমি মোসলেকে জানায় আমেরিকা থেকে জ্যাক নেলসন তার ব্যাপারে খোঁজ খবর নিতে আসছে। যখন ডায়না লিজিকে জিজ্ঞেস করে এই ব্যাপারে সে কিছু জানে কিনা, তখন লিজি একটা অদ্ভুত কাণ্ড করে বসে। লিজি জবাব দেয়, আমি তো তেমন কিছু জানি না, তবে তোমার ফিউচার হাজবেন্ডের সাথে আমি রাত কাটিয়েছিলাম, তাই তার ইন্টারেস্টের ব্যাপারে আমি বেশ ভালো করেই জানি। লিজি এই কথা বলে বেরিয়ে গেলেও ডায়নার মনে খটখট করতে থাকে। তবে মোসলে খানিকটা বিব্রত হয়ে বলে, মিস্টার শেলবি, আপনার বউকে আপনি প্লিজ সামলান। এর পরের সিনেই আমরা সেই মুহূর্তটা দেখতে পাই যেটার জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে টমির দেখা হয় সেই বহুল প্রতীক্ষিত আঙ্কেল জ্যাক নেলসনের সাথে। কিন্তু এই লোককে দেখে তো কোনো মতো আঙ্কেল মনে হয় না। শুরু থেকে আঙ্কেল নেলসন শুনতে শুনতে আমিও ভেবে বসেছিলাম যে এই লোক হয়তো বয়স্ক কেউ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে যে আসলে টমির বয়সী অথবা টমির চেয়েও ছোট হতে পারে। যাই হোক, জ্যাক নেলসন কিন্তু বুদ্ধিমান এক লোক, তাই সে টমির মতন একজন বিখ্যাত গ্যাংস্টারের সাথে কিভাবে কথা বলতে হয় তা ভালো করেই জানে, যার ফলে তাদের মধ্যে একটা কুল মাফিয়া টাইপের অ্যাটিটিউডও তৈরি হয়। এরপর টমি নেলসনকে বলে, আপনি যেহেতু ফ্যাসিস্টদের ব্যাপারে জানতে চেয়েছেন, এর জন্য আমি আপনাকে হেল্প করতে পারি। চার্চিলের খুব কাছের লোক হওয়ার কারণে ফ্যাসিস্টের ব্যাপারে চার্চিলের চিন্তা ভাবনা কি সেই ব্যাপারে আমি আপনাকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো, তবে এর বিনিময়ে আমাকে সাউথ বোস্টনের ব্যবসা করার এক্সেস দিতে হবে। জ্যাক নেলসন এই কথা শুনে টমির সাহসের প্রশংসা করে, কেননা তার মতন হাই পাওয়ারফুল লোকের সামনে দাঁড়িয়েও টমি নিজের অ্যাটিটিউড ধরে রেখেছিল। এখন তোমরা তো জানো, হাজার হলেও থমাস শেলবি তো একজন সিগমা ম্যান, তাই না? তবে জ্যাক নেলসন তাকে এই ডিলে সরাসরি হ্যাঁ বা না কিছুই বলে না, কিন্তু তার কথায় বোঝা যায় সে নিশ্চয়ই এই কথাটা ভেবে দেখবে। অন্যদিকে টমির ছোট্ট মেয়ে আবারও
বেশি অসুস্থ হয়ে পড়ে। টমি সেই সময়টায় হাউস অফ কমন্সে তার পার্লামেন্টে স্পিচ দিতে ব্যস্ত ছিল, আর লিজি বারবার ফোন করেও টমিকে খুঁজে পাচ্ছিল না। ওদিকে রুবির প্রচন্ড জ্বর উঠেছিল এবং তার কাশির সাথেও রক্ত বেরোচ্ছিল। এর সাথে রুবি বারবার বলছিল যে কোনো এক ধূসর লোক তাকে নিতে আসছে। ওদিকে টমি তার স্পিচ শেষ করে নিজের অফিসের দিকে গেলে এক লোক এসে তার উপরে অ্যাটাক করে বসে। আসলে এই লোকটা হলো তার কল্পনা, যেটা সে মাঝে মাঝে হ্যালুসিনেশনের মাধ্যমে এসে এই কাণ্ড করে। যাই হোক, জ্ঞান হারিয়ে টমি আবারও যখন সজ্ঞায় আসে তখন লিজির ফোন পায়, আর সেই সময় লিজি তাকে জানায় যে রুবির যক্ষা হয়েছে। এই কথা শুনে টমির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। টমি বুঝে যায় নিশ্চয়ই কোনো জিপসি ডেভিল তার উপরে অভিশাপ দিয়েছে। তাই সে এবার কল দিয়ে বসে এজমিকে। কি চিনতে পারছো তো? এজমি ছিল তার ছোট ভাই জনের স্ত্রী। মূলত এজমিও একজন জিপসি ছিল। তাই টমি কেন তার সাহায্য চাইছে, চলো তা জানতে শুরু করি থার্ড এপিসোডের শুরুতেই টমি আর লিজিকে পাগলের মতন রুবিকে নিয়ে হসপিটালে যেতে দেখা যায়। ডাক্তার সেখানে কনফার্ম করে যে রুবির যক্ষা ধরা পড়েছে। তারা টমি আর লিজিকে রুবির থেকে দূরে থাকতে বলে মাস্ক ব্যবহার করতে বলে। রুবির এই অবস্থার জন্য টমি নিজেকে ব্লেম করতে থাকে, আর লিজিও প্রচন্ড ভেঙে পড়ে। তবে টমি রুবির জন্য জিপসিদের মতন ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ তার বিশ্বাস ছিল রুবির অসুস্থতার জন্য কোনো এক জিপসি অভিশাপ দেয়। তাই সে লিজিকে রুবির কাছে রেখে দিয়ে ইজমির কাছে ছুটে যায়। তবে এর আগে সে অ্যাডাকে বলে যায় যে সে যেন অন্তত কয়েকদিনের জন্য তার কোম্পানি সামলায়। তাই টমির কথা মতো অ্যাডা লন্ডনে লেডি ডায়ানার সাথে দেখা করতে যায়। টমি ইতিমধ্যে জ্যাক ন্যানসন আর অসওয়াল্ড মোসলের সাথে একটা মিটিং এর অ্যারেঞ্জ করে ফেলেছিল। টমির কাছে ইনফরমেশন ছিল যে জ্যাক ন্যানসন নিজেও একজন ফ্যাসিজম সাপোর্টার। যেহেতু ইংল্যান্ডে ফ্যাসিজম অর্থাৎ স্বৈরাচারীর সবচেয়ে বড় নেতা হলো মোসলে, তাই জ্যাক ন্যানসনের সাথে মোসলের মিটিংটা জরুরি ছিল। কেননা তাদের দুজনের দেখা করার মাধ্যমে এটা নিশ্চিত করতে পারতো যে ইংল্যান্ডে ফ্যাসিজম আসলে পপুলারিটি পেয়েছে কিনা। যদি জ্যাক ন্যানসন এই ব্যাপারে শিওর হয় তাহলে সে ইউএসএ প্রেসিডেন্টকে ফ্যাসিজমের দিকে প্রভাবিত করবে। কিন্তু টমির আবার উদ্দেশ্য ছিল কোনোভাবে জ্যাক ন্যানসনের কাছ থেকে বোস্টনের নিজের আফিমের ব্যবসার লাইসেন্স আদায় করা। সেই সাথে নিজের সুবিধা আদায় করার পাশাপাশি টমি এই ধান্দাও করেছিল যে কোনোভাবে জ্যাক ন্যানসন আর মোসলের মধ্যে একটা ঝামেলা লাগানো যায় কিনা, কারণ মোসলে তাকে যেই হারে সাতটা দিয়েছিল সেটার কথা সে এখনো ভোলেনি। পাশাপাশি টমি তো আসলে প্রাইম মিনিস্টার চার্চিলের সাথে কাজ করছিল, তাই নিজের সুবিধা আদায় করার পর চার্চিলকে মোসলে আর জ্যাক ন্যানসনের ব্যাপারে ইনফরমেশন সাপ্লাই করতো। ভাই রে ভাই, কি মাথা ঘুরছে তো? আসলে ঘোরারই কথা, কারণ টমি যখন কোনো কাজ করে তখন পুরো জাল বিছিয়ে তার শিকার করে। যাই হোক, তাদের মিটিং এ টমি উপস্থিত না হতে পেরে অ্যাডাকে পাঠায়। অন্যদিকে টমি ততক্ষণে পৌঁছে যায় এজমির কাছে। প্রথমে এজমি টমির সাথে দেখা করতে চায় না, কিন্তু টমি যখন বলে সে পিকি ব্লাইন্ডার্স আর পিকি ব্লাইন্ডার্সরা যা চায় তা আদায় করে নেয়, তখন এজমি বাধ্য হয় তার সাথে কথা বলতে। দেখা যায় এত বছর পর এজমি অনেকটাই পাল্টে গেছে, আর তাকে দেখতে কিছুটা পাগলির মতো মনে হচ্ছে। যাক, টমি এজমিকে জানায় তার মেয়ে রুবির যক্ষায় আক্রান্ত হয়ে মরতে চলেছে। এই সব শুনে এজমি বুঝে যায় টমি এখানে এটা জানতে এসেছে যে রুবির উপরে জিপসি কার্স মানে অভিশাপ এজমি দিয়েছে কিনা। এজমি বলে ওঠে, ভালোই হয়েছে যে তোমার এই অসুস্থ পরিবারে এখন আর আমি নেই। তাছাড়াও এটা জানতে পেরে সে শকড হয়ে যায় যে পলিও ইতিমধ্যে মারা গেছে, আর টমিকে নাকি স্বপ্নে পলি বলেছে এজমির সাথে দেখা করতে। টমি এজমির সাথে কথা বলার পরে বুঝতে পারে এই জিপসি কার্স এজমি দেয়নি, তাই টমি তাকে বিরক্ত করার জন্য সরি বলে বিদায় নিতে চায়। তবে এজমি তাকে হুট করেই জানায় যে কেউ একজনের তোমার প্রতি প্রচন্ড ঘৃণা রয়েছে। এখন সেই থেকে হয়তো এই কার্স এসেছে। এখন কে সেই জিপসি সেটা জানার জন্য তারা দুজন চলে যায় এক কবরস্থানে। অন্যদিকে অবশেষে মোসলের বাড়িতে জ্যাক ন্যানসন আর মোসলে দুজনেই এসে পৌঁছায়, আর যাদের সাথে আবার জিনাও ছিল। তারা সবাই একে অপরের সাথে পরিচিত হয়ে নেওয়ার পর সবাই এটা বুঝতে পারে যে জ্যাক ন্যানসন বেশ স্মার্ট আর হাসি খুশি লোক। এই মিটিং এ যারা উপস্থিত ছিল সবার ব্যাপারে সে আগে থেকে রিসার্চ করে এসেছে। এরা সবাইকে জানায় টমি এখানে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছে, এবং সে সবাইকে শেলবি হাউসে ইনভাইট করেছে যাতে মিটিংটা ভালোভাবে সেখানে হতে পারে। জ্যাক ন্যানসন কিছুটা বিরক্ত হলেও শেলবি পরিবারের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকার কারণে সে অ্যাডাকে এই বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তাদের সাথে মিটিং শেষ করার পর অ্যাডা আবার শেলবি কোম্পানিতে ফিরে গিয়ে টমির অনুপস্থিতিতে কোম্পানির ইনচার্জ হয়ে যায়। সে টমির ড্রয়ারে একটা ফাইল আবিষ্কার করে যেখানে হেইডেন স্ট্যাগ নামের এক লোকের নেতৃত্বে কারা যেন শেলবি কোম্পানির স্টোর হাউস থেকে আফিম চুরি করে বেড়াচ্ছিল। তাই অ্যাডা দ্রুতই ইসায়ের কাছে গিয়ে তাকে সেখানে গিয়ে স্ট্যাগ হেইডেনকে শিক্ষা দেওয়ার জন্য যেতে বলে।
ইসায়াকে অর্ডার দেওয়ার পর অ্যাডা দেখতে পায় রুবির অসুস্থতার জন্য লিজি অনেক বেশি ভেঙে পড়েছে। এরপরে লিজি যখন এটা শুনতে পারে যে টমি পাহাড়ের মধ্যে লি ফ্যামিলির সাথে দেখা করতে গেছে, তখন সে আরো বেশি হতাশ হয়ে পড়ে। অন্যদিকে আর্থার আর ইজায়া মিলে তার দলবল নিয়ে অ্যাডার কথা মতো হেইডেন স্ট্যাককে খুঁজতে চলে যায়। লিভারপুল ডকে গিয়ে তাদেরকে খুঁজে পাওয়ার পর আর্থার আফিম চুরির জন্য তাকে মেরে ফেলতে চায়, কিন্তু এই লোকটা আর্থারের দুর্বল দিক সম্পর্কে আগে থেকে জানতো, তাই সে আর্থারকে সব ধর্মীয় কথাবার্তা বলে একদম ইমোশনাল করে দেয়, যার ফলে আর্থার তাকে না মেরে বরং আদর করে ছেড়ে দিয়ে আসে। অন্যদিকে টমি সেই কবরস্থানে গেলে এজমি এবার আসল কারণ তাকে খুলে বলে। রুবি আসলে অভিশপ্ত হয়েছে সেই ব্লু স্যাফায়ারের কারণে, যেটা তার স্ত্রী গ্রেসেরও মৃত্যুর কারণ ছিল। থার্ড সিজন আমরা দেখেছিলাম এই অভিশপ্ত সাফায়ারটা টমি জিপসিদের মাদার বেথানি বসওয়ালকে দিয়েছিল, যাতে এই অভিশাপ আর কাউকে ছুঁতে না পারে। কিন্তু বেথিনির যে ছোট বোন ছিল সে আবার ভুল করে একদিন তার মেয়ের গলায় ওই চেন পরিয়ে দেয়, যার ফলে ওই বাচ্চা মেয়েটি ধুকে ধুকে মারা যায়। মূলত এই কারণেই টমির উপর ইভানি প্রচন্ড রেগে গিয়ে রুবির উপরে জিপসি কার্স অর্থাৎ অভিশাপ দিয়ে দেয়, এবং এজমির ভাষ্য মতে এই কারণে রুবির মরণ ব্যাধি যক্ষা হয়েছে। এজমির মুখ থেকে এই কথাগুলো শুনে টমি তো পুরো পাগলের মতো হয়ে যায়। সে ওই বাচ্চার কবরের নাম ফলকটা উপরে ফেলে দিয়ে বলে, আমি এই মেয়ের জন্য দরকার হলে একটা মাজার বানিয়ে দেব, আমি তার মাকে টাকা দিয়ে ভরিয়ে দেব, কিন্তু তবুও আমার মেয়ের উপর থেকে যেন সে অভিশাপ তুলে নেয়। এজমি তখন টমিকে বলে যে সে টমিকে ইভানির সাথে দেখা করাতে পারে, তবে টমি এর বিনিময়ে যেন তাকে গোল্ড দেয়। চিন্তা করো, এই জীবন মরণ সমস্যার মধ্যেও জিপসিরা বিজনেস খুঁজে নিচ্ছে। যাই হোক, টমি তার কথায় পুরোপুরি রাজি হয়ে তাকে ইভানির সাথে দেখা করানোর ব্যবস্থা করতে বলে, কিন্তু সেটা করেই আর কি লাভ। সেদিন রাতেই টমির ছোট্ট মেয়ে রুবি সবাইকে ছেড়ে পরপারে চলে যায়। তীব্র বৃষ্টির মধ্যে টমি হসপিটালের দরজায় এসে দেখে লিজি বসে বসে কাঁদছে। তাকে দেখে লিজি চিৎকার করে বলতে থাকে, টমি তুমি কোথায় ছিলে? রুবি এখন আর আমাদের মাঝে নেই, সে একটু আগেই সবাইকে পিছনে ফেলে চলে গেছে। মেয়েটা মৃত্যুর আগে শুধুমাত্র তোমার কথাই জিজ্ঞেস করে যাচ্ছিল, তুমি আসছো না দেখে তোমার পক্ষ থেকে আমি তাকে গুড বাই জানিয়ে দিয়েছি। এই সব কথা শুনে টমি যেন পুরো শোকে পাথর হয়ে যায়। নির্বাক আর হতভম্ব অবস্থায় নীরবে চোখের পানি ফেলা ছাড়া সে আর কিছুই করতে পারে না। ঠিক এভাবেই এক মর্মান্তিক মৃত্যুর মধ্যে দিয়ে থার্ড এপিসোড এখানেই শেষ হয়। এই সিচুয়েশনে রুবির মৃত্যুটা সত্যি হার্ট টাচিং ছিল। টমির মুখখানা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে রুবিকে কতটা ভালোবাসতো। টমি তার এই লস থেকে কিভাবে রিকভারি করবে সেটাই এখন দেখার বিষয়, আর তা জানার জন্য চলো শুরু করি এপিসোড নাম্বার 4। চতুর্থ এপিসোডে শুরু হয় রুবির মর্মান্তিক মৃত্যুর ফিউনারেল দিয়ে। শেলবি পরিবারের প্রতিটা সদস্যই যেন এই মৃত্যুকে কোনোভাবেই নিতে পারছিল না। লিজি পাগলের মতন তার মেয়ের বিলাপ করতে থাকে। টমি তাকে কোনোভাবে সামলে রুবির মুখটা শেষবারের মতো দেখিয়ে আনে। সেই সময় টমি বলে ওঠে, যে শয়তানগুলোর জন্য এইটা হয়েছে তাদের সবাইকে চড়া মূল্য দিতে হবে। এরপর সে সবাইকে রেখে এক অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর টমি সোজা চলে যায় জিপসি ইভানি বারওয়ালের ডোলায়, যেই মহিলাটি রুবিকে অভিশাপ দিয়েছিল। সেখানে যাওয়া মাত্রই ইভানি বারওয়াল সহ আরো 3 জন লোককে টমি একেবারে কুকুরের মতো গুলি করে মারে। প্রতিশোধ পূর্ণ হওয়ার পর সে এতটাই স্ট্রেস ছিল যে নিজের বন্দুকটা সে গাছের সাথে বাড়ি মারতে মারতে ভেঙে খান খান করে দেয়। এরপর সেখানে এজমি এলে সে বলে ওঠে, তোমার সাথে আমার বিজনেস এখনো শেষ হয়নি। আমি তোমাকে মেয়ের বদলে একটা ছেলে এনে দিয়ে তোমার মনের বোঝা কিছুটা কমাতে চাই। এজমি জানায়, অনেক বছর আগে যুদ্ধে যাওয়ার সময় ফ্রান্সে জেল্টা নামের এক মেয়ের সাথে টমি সময় কাটিয়েছিল। পরে সেই তরুণীর গর্ভে একটা সন্তান জন্ম হয়, কিন্তু যুদ্ধে চলে যাওয়ার কারণে টমি সেটা জানতে পারেনি। সেই ছেলেটার নাম হয় ডিউক, এবং এজমি তাকে টমির হাতে তুলে দেওয়ার বিনিময়ে আরো কিছু গোল্ড চায়। এই কথা শুনে টমি বেশ চিন্তায় পড়ে গেলেও তারপরে এজমির কথায় সে রাজি হয়ে যায়। হাজার হলেও তো নিজের রক্ত, তাই না? এই সব শেষ করে টমি বাড়িতে ফিরে জানতে পারে টমির এক্স-রে রিপোর্টও বেশ খারাপ কিছু ইঙ্গিত করছে। তাই ডক্টর তাকে অবশ্যই তার চেম্বারে যেতে বলেছে। ওদিকে আর্থারও তার ভাতিজির শোকে পাগল প্রায় হয়ে আছে। সেদিন রাতে টমির বাড়িতে জ্যাক ন্যানসন আর অসওয়াল্ড মোসলের সাথে মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে লেডি ডায়ানা তাদেরকে জানায় তারা সবেমাত্র হিটলার আর হিমলারের সাথে বৈঠক করে এসেছে। মানে চিন্তা করো, এরা কি পাওয়ারফুল ব্যক্তি। যাই হোক, এবার টমিকে তার লয়ালিটি প্রমাণ করতে হবে। তাই তো মোসলে তাকে হেল হিটলার সাইন দেখিয়ে তার বশ্যতা স্বীকার করতে বলে। ঠান্ডা মাথায় টমি তার ব্যবসার জন্য সেটাও করতে বাধ্য হয়। আর এই কাণ্ড দেখে জ্যাকও তাকে আমেরিকায় ব্যবসা করার ক্লিয়ারেন্স দেয়।
তবে এই অপমান সহ্য করতে না পেরে টমি তার থমসন গান নিয়ে বাইরে এসে তুলকালাম ঘটিয়ে দেয়, ফলে পুরো ম্যাগাজিন খালি করে সে তার ক্ষোভ মেটায়। পরের সিনে আমরা টমিকে জিনার সাথে দেখা করতে দেখি। তবে এই দেখা করার কারণ হচ্ছে জিনা যে গোপনে মোসেলের সাথে টি-20 খেলছে সেটা টমি জেনে গেছে, আর তাই তো সে এখানে এসে তাকে আস্তে করে বলে যায় যে জিনা যেন মোসেলকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে বার্লিনে যায়, সেখান থেকে হিটলারের সাথে মোসেলের কি কি খবর পাচ্ছে সেটা যেন সে টমিকে পাচার করে, আর তা না হলে জিনার এই অপকর্মের কথা জ্যাক নেলসনকে সে জানিয়ে দেবে। যেহেতু জ্যাক একজন খাঁটি ক্যাথলিক, তাই এই কারণে জিনাকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই সব শুনে জিনা আর উপায় না পেয়ে টমির কথায় রাজি হয়ে যায়। জিনার সাথে দেখা করার পর টমি তার বাড়িতে গেলে একটা চিঠি পায়, যেখানে টমির পার্সোনাল ডক্টর হালফোর্ড তার সাথে দেখা করতে চাইছিল। হলফোর্ড টমিকে যেই খবরটা জানায় তা শুনে আমি চমকে গেলেও টমি কিন্তু একেবারেই চমকায়নি। টমির আসলে টিউবারকিউলোমা নামের এক মারাত্মক রোগ হয়ে গেছে, আর এই রোগটা প্রায় ইনকিউরেবল একটা রোগ। এই রোগে মানুষের হাড় এবং ব্রেনের মধ্যে টিউমার হওয়া শুরু হয় এবং বছর খানিকের মধ্যেই মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। তার মানে সিগমা ম্যান থমাস শেলবির হাতে আর মাত্র বছর খানিক সময় আছে। হায় রে হায়, কত শত বুলেটকে টমি ফাঁকি দিয়ে দিল, কিন্তু এই মরণ ব্যাধির কাছে সে আজ পরাজিত। ডক্টরের কথার মাঝে লিজি চলে আসলে টমি ডক্টরকে বিদায় দেয়। শেষে লিজিকেও অল্প সময়ের জন্য বাইরে পাঠিয়ে দিয়ে সে পলির কথা চিন্তা করতে থাকে, কারণ পলি একদিন বলেছিল মাইকেল আর টমির মধ্যে কারো একজন নির্ঘাত মৃত্যু হতে চলেছে। তাহলে কি এই ভবিষ্যৎবাণীটা এবার সত্যি হতে যাচ্ছে? এর উত্তর পেতে চলো শুরু করি পঞ্চম এপিসোড। পরের এপিসোডের শুরুতেই টমিকে দেখা যায় চায়না টাউনে একটা ব্যাগ নিয়ে যেতে। টমি এখানে এসেছে তাদেরকে থ্রেট দিতে যে তারা এই টল্লাটে যেন আফিম বেচা বন্ধ করে দেয়। যাওয়ার সময় টমি ওই ব্যাগটাকে পানিতে ফেলে যাওয়ার সাথে সাথেই বিশাল এক বিস্ফোরণ হলে আমরা বুঝতে পারি টমি কোনো ফেক থ্রেট দেওয়ার পাবলিক নয়। সেখান থেকে ফিরে এসে টমি ফ্যামিলি মিটিং কল করে, যেখানে টমি এবার নিয়ে এসেছিল তার ছেলে ডিউককে। এই ছেলের চোখ আর চাহনিতে রয়েছে স্পষ্ট টমির ছাপ। টমি তার ফ্যামিলির সবার কাছে ডিউককে পরিচয় করিয়ে দিয়ে এটা রিভিল করে যে ডিউকই তার ছেলে। এই কাহিনী জানতে পেরে পুরো শেলবি ফ্যামিলির সবার তো মাথা ভো ভো করে ঘুরে যায়। পরের সিনে টমি চলে যায় লিন্ডার কাছে আর তাকে অনুরোধ করে সে যেন সব ভুলে গিয়ে আর্থারকে সামলায়। জবে লিন্ডা জানায় সে তাকে হেল্প করবে ঠিকই, কিন্তু আর তার সাথে বেড শেয়ার করবে না। লিন্ডার সাথে দেখা করার পর টমি লিভারপুলের স্ট্যাগ হেইগেনের সাথে দেখা করতে যায়। বোস্টন থেকে ফ্যাসিস্ট পার্টির জন্য নেলসন থমসন গানের যেই চালানটা আসছিল সেটা রিসিভ করার দায়িত্ব ছিল টমির, তাই টমি এই ব্যাপারে স্ট্যাগ হেইডেনের সাহায্য চায়। হেইডেন রাজি হয়ে গেলেও আর্থারকে সে যেভাবে মোটিভেশনাল স্পিচ দিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছিল সেটা টমির সাথেও করতে চায়, কিন্তু টমিকে ম্যানিপুলেট করে কি এত সোজা? সে উল্টো হেইডেনকে পিস্তল দেখিয়ে বেশি মাতব্বরি করা নিষেধ করে দেয়। ওদিকে আর্থার এখন আবার নিজের কাজকর্ম ছেড়ে ধর্মকর্মের দিকে ঝুঁকছে। এরই মধ্যে ফিন আর বিলি নামের সেই ফুটবলারকে দিয়ে ম্যাচ ফিক্সিং করার দায়িত্ব আর্থারকে দেওয়া হয়েছিল। তবে ফিন জানায় রেফারি তাদের কথা শুনতে চাইছে না, তাই আর্থারের কথা মতো ওই রেফারিকে নিয়ে আসা হলে প্রথমে সে ঠান্ডা মাথায় তার ডিল ফাইনাল করতে চায়, কিন্তু রেফারি ঘাটতারামো করলে আর্থার এবার বিলিকে অর্ডার দেয় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু বিলি আজ পর্যন্ত কাউকেই মারেনি দেখে সে বারবার অনুরোধ করতে থাকে যাতে এই কাজ তাকে দিয়ে না করানো হয়, কিন্তু পিকি ব্লাইন্ডার্সের উপরে তো কেউ কথা বলার সাহস রাখে না। ফলে বাধ্য হয়ে বিলি সেই লোকটাকে মেরে নিজের হাত রক্তাক্ত করে নেয়। এই ঘটনার পর বিলি প্রচন্ড ট্রমার মধ্যে পড়ে যায়, কিন্তু তার উপরে আরো এক বিপদ ডেকে নিয়ে আসে জ্যাক নেলসন। ওই মাফিয়া এসে তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে বলে যে সে জানে যে বিলি পিকি ব্লাইন্ডার্সের গোপন খবর অন্য কাউকে সাপ্লাই করছে, তাই এখন থেকে বিলিকে জ্যাক নেলসনের জন্য কাজ করতে হবে। নেলসন বিলিকে টর্চার করতে করতে জানায় নেলসনের প্ল্যান হলো টমির রাইট হ্যান্ড আর্থারকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, তাই এখন থেকে সে যদি আর্থারের ইনফরমেশন তাকে না দেয় তাহলে সে তাকে খেয়ে দেবে। এখন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিলি রাজি হয়ে যায় এই জিলে। ওদিকে চার্লস তার ইয়ার্ড থেকে ডিউককে টমির সামনে হাজির করে বলে ডিউক নাকি একটা গাড়ি এবং কিছু টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আসলে টমির ছেলে ছোট থেকেই এই চুরি বিদ্যায় পারদর্শী ছিল। ডিউক টমিকে জানায় চার্লসের বেটিং শপে কাজ করতে তার একদমই ভালো লাগছে না, তাই সে নিজেই পালিয়ে যেতে চাইছিল। আসলে টমি ডিউককে বলে সে ডিউকের জন্য একটা ফিউচার প্ল্যান করে রেখেছে। যেহেতু ডিউক আর চার্লি তার দুই ছেলে, তাই তার বিজনেস এবং ফ্যামিলির এই দুই সাইডের জন্য সে দুজনকে ভেবে রেখেছে। আর ডিউকের মধ্যে টমি যা দেখতে পাচ্ছে তাতে ভবিষ্যৎ টমির ডার্ক বিজনেস সামলাতে ডিউকই বেশ উপযুক্ত হবে। ডিউক টমির কাছ থেকে এই আশ্বাস পেয়ে শেলবি ফ্যামিলি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে।
টমির সাথে এরপর দেখা করতে আসে স্বয়ং অসওয়াল্ড মোসলের হবু স্ত্রী লেডি ডায়ানা। টমি ডায়ানাকে জানায় সে তার ক্যানেলের নেটওয়ার্ককে চ্যারিটি কাজে ব্যবহার করতে চায়, কিন্তু নিজের এই চ্যানেলগুলোকে বাড়ানোর জন্য তার গিনেস ফ্যামিলির ফান্ডিং প্রয়োজন। যেহেতু গিনেস ফ্যামিলিতে ডায়নার বেশ ইনফ্লুয়েন্স রয়েছে, তাই ডায়নাকে তার এই ফান্ডিং পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। ডায়না এই টমির অনুরোধে রাজি হয়ে যায়, কিন্তু সে তার বিনিময়ে এমন কিছু ডিমান্ড করে যা জানলে তোমার চোখ কপালে উঠে যাবে। আসলে শুরু থেকে ডায়না টমির দিকে কেমন যেন অন্য দৃষ্টিতে দেখছিল, আর এবার ডায়না সরাসরি তার সাথে একটা রাত কাটানোর ডিমান্ড করে। এখন টমি এই অফার পূরণ করবে কিনা তা তো তোমরা ভালো করেই বুঝতে পারো। ঠিক তোমাদের অনুমান মতো টমি তার চাহিদা মিটিয়ে তার কাছ থেকে সব ব্যবসা আদায় করে নেয়। এর পরের দিন টমি আবারও লিজিকে নিয়ে জ্যাক এবং মোসলের সাথে মিটিংয়ে যায়। এই মিটিংটা ছিল তাদের ফাইনাল ফেয়ারওয়েল মিটিং, কারণ এরপরে ন্যানসল ইংল্যান্ড ছেড়ে চলে যাবে। মিটিংয়ে মোসলে তার স্ত্রী ডায়নাকে নিয়ে কিছুটা দেরিতে এসেছিল। সেই সময়টায় নেলসন আর টমি নিজেদের মধ্যে কিছু আলাপ সেরে নেয়। তাদের কথাবার্তার মধ্যে থেকে এটাও রিভিল হয় যে টমি তার আফিমের শিপমেন্টের পেমেন্ট নিতে কানাডা যাবে, যেখানে তার সাথে ডিল করার জন্য উপস্থিত থাকবে স্বয়ং মাইকেল। তবে লিজি এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত হলেও টমির মধ্যে কোনো মাথা ব্যথাই নেই। মিটিং এর কিছুক্ষণ পর মোসলে উপস্থিত হলে লেডি ডায়না হঠাৎ এমন একটা কিছু বলে বসে যেটা আমি কল্পনাও করতে পারিনি। ডায়না হঠাৎ লিজিকে বলে, লিজি তুমি খুবই লাকি একটা মেয়ে, তুমি প্রতিদিন সেই জিনিসটা স্বাদ পাও যেটা আমি শুধুমাত্র একদিন পেয়েছি। এখন এই জিনিসটার মানে কি সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর লিজিও বুঝতে পেরেছিল বিধায় সে সাথে সাথে টেবিল ছেড়ে চলে যায়। তার কথা হচ্ছে যে লোক নিজের মেয়ের মাত্র কিছুদিনের মাথায় অন্য মেয়ের সাথে রাত কাটায় তার সাথে অন্তত পক্ষে থাকার ইচ্ছা নেই তার। লিজি যাওয়ার পর মোসলে আবার টমিকে বলে, মিস্টার শেলবি আপনি এবার বউ পাল্টান, কারণ এই লিজি আপনাকে ডিজার্ভ করে না। এই সব শুনেও টমি এতক্ষণ পুরোই বেকুবের মতন বসেছিল, কিন্তু লিজি চলে যাওয়ার পর মোসলের কথা শুনে সে উঠে গিয়ে বলে, হ্যাঁ লিজি সত্যি আমাকে ডিজার্ভ করে না, কারণ আমি আপনাদের সবার মতোই বড় টাইপের রাস্কেল। লিজি তো একজন ভালো মানুষ ডিজার্ভ করে। যাই হোক, এই মিটিং শেষ হওয়ার পর জ্যাক নেলসনের লোক জেলে যায় মাইকেলকে ছাড়ানোর জন্য। সেখানে গিয়ে প্রথমে তারা মাইকেলকে প্রমিস করায়। এখন সেই প্রমিসটা ছিল টমিকে হত্যা করার। মাইকেল এক বাক্যে তাতে রাজি হয়ে গেলে পঞ্চম এপিসোডও এখানেই শেষ হয়। তো চলো ফাইনাল এপিসোড শুরু করে জানি কি হতে চলেছে একদম শেষে। শেষ এপিসোডের শুরুতে দেখানো হয় মাইকেল অবশেষে বোস্টনের জেল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে টমি কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই এমন কিছু ঘটে যেটার আভাস আগে থেকে পাওয়া যাচ্ছিল। ডায়নার সাথে রাত কাটানোর ব্যাপারটা নিয়ে লিজি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টমি তাকে যাই বোঝানোর চেষ্টা করুক না কেন লিজির কোনো কিছুতেই কান তোলে না। শুধু লিজি নয়, এমনকি টমির প্রিয়তমা স্ত্রী গ্রেসের ছেলে চার্লিও বলে ওঠে, বাবা তুমি শুধু নামেই বাবা, আমি এত বড় হয়েছি কেবল একাকী হয়ে, তাই আমিও আমার মায়ের চাপন লিজির সাথে চলে যেতে চাই। এই কথা শুনে লিজি না বললেও টমি নিজেই বলে, হ্যাঁ চার্লি তুমিও চলে যাও, কারণ আমি তোমার যোগ্য নই। আসলে টমি জানতো যে সে আর কয়দিনই বা বাঁচবে। মরণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে, তাই তো সবাইকে কোনো কিছু না জানিয়ে সে একে একে বিদায় করে দিচ্ছে। শত ইচ্ছা থাকলেও সে কাউকে বলতে পারছে না যে সে আর বেশি দিন তাদের মধ্যে নেই। ওদিকে আর্থার হঠাৎ টমির অসুখের কথা জেনে ফেলে। টমির অনুপস্থিতিতে তার রুমে চাবি চুরি করে সে সব রিপোর্ট পড়ে ফেলে একদম পাগলের মতো হয়ে যায়। এতদিন তার কাছ থেকে সব লুকানোর জন্য আর্থার তার উপরে প্রচন্ড রেগে পড়ে। টমি যখন আর্থারকে বলে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর সময় আসলে আর্থার যেন তার বডি সৎকার করে, তখন আর্থার আরো বেশি রেগে যায়। তার কান্না এবং রিয়াকশন দেখেই বোঝা যায় যে সে টমিকে কতটা ভালোবাসে। টমি তাকে জানায় শেলবি কোম্পানির জন্য একটা হাউজিং বিজনেসের প্ল্যান করে রেখেছে, যাতে সে চলে যাওয়ার পরেও শেলবি কোম্পানির টাকার ইনকাম বন্ধ না হয়। টমির শেষটা যে এমন হবে সেটা আর্থার কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর্থার এসব জেনে যাওয়ার পর টমি গ্যারিসন বারে সবাইকে সাথে নিয়ে একটা মিটিং ডাকে, যে মিটিংয়ে বিলি, ডিউক, চার্লস, ফিন সহ অনেকেই উপস্থিত ছিল। টমি সবাইকে জানায় সে কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথেই অ্যারো হাউসের ভিতরে থাকা সব ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ অনেক কিছু সরানোর দরকার, আর সেগুলো সরানোর দায়িত্ব টমি সবার মধ্যে ভাগ করে দেয়। এছাড়াও অ্যারো হাউসের নিচে অনেক ডেড বডির কবর রয়েছে, যেগুলোকেও তাদেরকে খুঁড়ে ক্লিয়ার করতে হবে। বিলি তখন টমির কাছ থেকে জেনে নেয় কখন তারা এই কাজগুলো করবে। জবে টমি জানায় আগামী রবিবারে সবাই সবার কাজ শুরু করবে। এছাড়াও তাদের জন্য অ্যারো হাউসের মধ্যে যত মদের বোতল আছে সবগুলোই ফ্রি থাকবে, যাতে করে তারা সবাই এই কাজ শেষে পার্টি করে উদযাপন করতে পারে।
আর্থার জানায় সে ওই দিন লিন্ডার সাথে গ্যারিসন বারে অ্যানিভার্সারি উদযাপন করবে বিধায় সে ওই দিন থাকবে না। টমি তো এই বিলির সামনে এগুলো বলেছে ঠিকই, কিন্তু এই বিলি যে টমিকে আবারও পিছন থেকে ছুরি মারবে সেটা আমরা একটু পরে দেখতে পাবো। এদিকে মাইকেল যখন তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল তখন বিলি জিনাকে ফোন করে এই সমস্ত কথা জানিয়ে দেয়। জিনা জানায় তাদের প্ল্যান অনুসারে আগামী রবিবার যখন পিকি ব্লাইন্ডার্স অ্যারো হাউসে থাকবে তখন জ্যাক নেনসনের লোকেরা গ্যারিসন বারে আর্থারের উপরে অ্যাটাক করে তাকে শেষ করে দেবে। নেনসনের এই কাজটা সে আয়ারের লোক দিয়ে করিয়ে দেবে। কিন্তু মাইকেল প্রথমে আর্থারকে মারতে না চাইলেও পরে জিনা যখন বলে যে টমি মারা গেলে আর্থার তোমাকে ছাড়বে না, তখন মাইকেল রাজি হয়ে যায়। কিন্তু টমির ছেলে চার্লি কিংবা ডিউককে মারতে মাইকেল একদমই রাজি হয় না। অন্যদিকে কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে টমি লেডি ডায়নার সাথে আবারও দেখা করে। টমি মূলত তার হাউজিং বিলের জন্য লেডি ডায়নার কাছে হেল্প চাইছিল। ডায়না এই আলাপের মধ্যেও টমির সাথে ফ্লার্ট করা শুরু করলে কোথা থেকে যেন মোসলে এসে হাজির হয়। মোসলে টমিকে তার আর ডায়নার বিয়ের কার্ডটা দিয়ে জানায় তারা বার্লিনে স্বয়ং হিটলারের উপস্থিতিতেই বিয়ে করতে যাচ্ছে। টমি যখন জানায় সে কানাডায় ব্যস্ত থাকার কারণে বিয়েতে আসতে পারবে না, তখন মোসলে তাকে এই কার্ডটা টমিকে সরাসরি দেওয়ার আর একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো যদি তাদের বিয়ের পর টমি ডায়নার দিকে চোখ তুলে তাকায় তাহলে মোসলে তাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। ভাইরে ভাই, মোসলের এই কুল ভাবের কথার ভঙ্গিটা সত্যি অবাক করার মতো ছিল। মোসলের এই কথা শুনে টমি প্রচুর রাগ করলেও সে কিছুই করতে পারে না। এরপর টমি অবশেষে মিকোলন আইল্যান্ডের দিকে রওনা দেয়। মিকোলন আইল্যান্ডে তার আগে আফিমের শিপমেন্ট চেক করার পর কানাডায় গিয়ে পেমেন্ট নেওয়ার কথা ছিল। এদিকে মাইকেল সেখানে আগে থেকেই তার দলবল নিয়ে হাজির হয়েছিল। আজই তার প্ল্যান হলো টমিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। মাইকেল তার মা পলির কাছ থেকে শুনেছিল যে টমিকে কোনো বুলেট মারতে পারবে না, যেহেতু পলি একজন জিপসি ছিল আর জিপসিদের ভবিষ্যৎবাণী প্রায়ই সত্যি হয়। তাই মাইকেল টমিকে মারার জন্য বুলেটের বদলে একটা বোমা নিয়ে আসে। অন্যদিকে পিকি ব্লাইন্ডার্সরা অ্যারো হাউসে চলে যায়, আর সেখানে তাদের কাজ শুরু করার সময় হঠাৎ ডিউক বলে ওঠে ডেড বডি ওঠানোর আগে আমাদেরকে একটা বডি কবর দিতে হবে। এই কথা শুনে সবাই চমকে উঠলে ফিন প্রশ্ন করে এই মালটা আবার কে? জবাবে ডিউক এবার বিলির সকল কুকীর্তি ফাঁস করে দেয়, যেখানে সে জানায় কিভাবে সে এতদিন ফিনের বন্ধু সেজে তার সব খবর বাইরে প্রচার করছিল। ডিউক ফিনকে বলে তাকে শেষ করে দিতে, কিন্তু ফিন ছিল বিলির খুবই ভালো বন্ধু, তাই বন্ধুকে মারতে সে একদমই রাজি হয় না। কিন্তু পিকি ব্লাইন্ডার্সের নিয়ম অনুসারে শত্রু যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া যাবে না। সেই সাথে আদেশ অমান্য করলে সে পিকি ব্লাইন্ডার্সে থাকার যোগ্যতাও হারিয়ে ফেলবে। তবুও ফিন তার গান কেড়ে নিয়ে উল্টো ডিউকের দিকে ফায়ার করে বসে। তবে ডিউক আগে থেকেই এই পিস্তলের প্রথম দুটা চেম্বার ব্ল্যাঙ্ক রেখেছিল, যার ফলে ফায়ারিং করলেও কোনো বুলেট বের হয় না। এরপর ডিউক ফিনকে এক ঘুষি মেরে ফেলে দিয়ে এক গুলিতে বিলির মাথা ফুটো করে দেয়। ভাইরে ভাই, ডিউকের এই অ্যাকশন দেখে ইজায়ার মতন লোক পর্যন্ত থ মেরে যায়। আসলে টমির রক্ত যা শরীরে বইছে সে তো টমির মতোই হবে, তাই না? যাই হোক, এরপর ডিউক পুরোপুরি টমির স্টাইলে ফিনকে বলে তোমাকে পিকি ব্লাইন্ডার্স এবং শেলবি ফ্যামিলি থেকে অফিসিয়ালি বের করে দেওয়া হলো। এই কথা শুনে ফিন প্রচন্ড আক্রোশে ডিউককে বলে আমি তোমাকে দেখে নেব। ওদিকে আর্থার গ্যারিসন বারে থাকার সুযোগে আইআরএল লোকেরা সেখানে তাকে মারতে যায়, কিন্তু লারা ম্যাকি অর্থাৎ ক্যাপ্টেন সুইং তার লোকদেরকে ভিতরে ঢুকে দেখে আর্থার সেখানে নেই। কিন্তু পরক্ষণেই আর্থার আর চার্লস পিছন থেকে এসে তাদের মাথায় পিস্তল ধরে। এরপর আর্থার তাদেরকে বাইরে নিয়ে যেতে থাকলে হঠাৎ বাইরে থেকে এক স্নাইপার তাকে গুলি করে বসে। গুলি মিস হয়ে গেলেও আর্থার গুলি এড়ানোর জন্য মাটিতে লাফ দেয়। সেই সুযোগে ক্যাপ্টেন সুইং আর তার সঙ্গীরা পালিয়ে বারের সামনে বড় বড় কলামের আড়ালে লুকিয়ে পড়ে। আর্থার আর চার্লসও এরপর অনেকক্ষণ ধরে সেই কলামের আড়ালে চলে দুই পক্ষের মধ্যে ইঁদুর বেড়াল খেলা। অন্ধকারে একে অন্যকে লক্ষ্য করে গুলি করলেও কেউ কাউকে কিছুই করতে পারে না। এবার আর্থার তার মক্ষম অস্ত্রটা ছুড়ে দেয়। প্রচন্ড বিষাক্ত এক গ্যাস সে ছুড়ে দেয় সুইং এর কাছে, আর নিজেরা মাস্ক পরে নেওয়ার পর আর্থার বাইরে এসে তার সঙ্গীদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। তারপর সে ধীরে ধীরে গ্যাসের ধোঁয়ায় কাশতে থাকা সুইং এর কাছে এসে তার মুখের মাস্ক পরিয়ে দেয় যাতে সে নিঃশ্বাস নিতে পারে। তারপর আর্থার তাকে বলে এই প্রতিশোধ আমি আন্ট পলির জন্য নিলাম। এই কথা বলে আর্থার এক গুলিতে সুইংকে উপরে পাঠিয়ে দেয়। আর্থারের এই অ্যাকশনটা আসলেই অনেক মারাত্মক ছিল। অন্যদিকে মিকোল আইল্যান্ডে টমি পৌঁছানোর পর মাইকেল তাকে নিয়ে আফিমের স্টোরেজ দেখার জন্য বেরিয়ে যেতে চায়। সেই জন্য সে বাইরে বেরিয়ে টমিকে গাড়িতে বসতে বলে এক নাটক করে। সে বলে ও আমি আমার বিড়ি ফেলে এসেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বলে সে বারের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকে বিস্ফোরণের। সময় বেয়ে চলে আর টমিও বুঝে যায় যে সে পড়তে চলেছে এক মরণ ফাঁদে।
কিন্তু তার আগেই পুরো এলাকায় এক ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠলে মাইকেল শিওর হয়ে যায় যে সে টমিকে শেষ করতে পেরেছে। তবে বাইরে বেরিয়ে এসে সে যা দেখতে পায় তাতে সে পুরোই বোকাছেনে বনে যায়। টমি এখনো দিব্যি বেঁচে আছে আর তার বাকি লিডাররা অক্কা পেয়েছে। মূলত টমি এখানে আগে থেকে ইনফরমেশন পেয়ে জনি ডক্সকে দিয়ে তার বোম এই গাড়ি থেকে অন্য গাড়িতে সরিয়ে নিয়েছিল। টমি এবার তাকে বলে, প্লিজ মাইকেল, আমাকে বল তুই কেন আমাকে শেষ করতে চাচ্ছিলি। জবে সে জানায়, আমার মায়ের মৃত্যুর জন্য কেবল তুই দায়ী ছিলি। এছাড়াও শেলবি পরিবার থেকে তোর কালো হাত সরানো অনেক জরুরি ছিল। টমি তখন বলে, আজ পর্যন্ত পলির একটা অংশ আমার মধ্যে ছিল, কিন্তু এখন থেকে সেটা আর থাকবে না। এই কথা বলে সে এক হেডশট দিয়ে মাইকেলকে খতম করে দেয়। ভাই রে ভাই, এই মাইকেলকে প্রথমে দেখে আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু সময়ের পরিক্রমায় সে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে শেষমেশ মগজ ধোলাই খেয়ে নিল। যাই হোক, মাইকেলকে শেষ করার পর টমি যখন বাড়ি যায় তখন সেখানে আসে আলফি সলোমন। আলফি তাকে জানায় বস্টনে তার ফ্যামিলির যেই কন্ট্রোল ছিল সেটা আবারও ফিরে আসতে শুরু করেছে, যার পুরো ক্রেডিট সে টমিকে দেয়। টমি তাকে বলে, মজার ব্যাপার কি জানো আলফি, এত বছর ধরে এত লোক আমাকে মারার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে, অথচ আমি নিজেই কয়েকদিন পরে এমনিই মারা যাব। যাই হোক, এর পরের সিনটা পুরো সিরিজে সবচেয়ে এপিক ও বড় সিগমা সিন ছিল। টমি হেঁটে বের হচ্ছে অ্যারো হাউস থেকে, আর এর কিছুক্ষণ পর পুরো অ্যারো হাউস ডাইনামাইটের আঘাতে মাটিতে মিশে যাচ্ছে। কত শত রিলস যে ভাইরাল হয়েছে এই সিনে তার কোনো ইয়াত্তা নেই। এমন স্যাভেজ লেভেলের সিন সত্যি বলতে আমি দেখিনি বললেই চলে। এই সিনের পর টমিকে আমরা দেখতে পাই জিপসিদের বাস করা সেই জঙ্গলে, আর সে এখানে সবাইকে ডেকে এনেছে একটা ফেয়ারওয়েল পার্টির জন্য। টমি আজ নিজ হাতে সব শেষ করে দিয়েছে, সেই সাথে সাথে কয়েকদিন পর সে নিজেও শেষ হতে চলেছে। কিন্তু এই কথা এখনো কাউকে না বলে সে জানায় সে আপাতত দূরে কোথাও চলে যেতে যাচ্ছে, হয়তো সহসায় আর সে ফিরে আসবে না। তবে সে অ্যাডাকে বলে সে যেন চলে যাওয়ার পর অ্যাডা পলিটিক্সে যোগ দেয়, কারণ শেলবি ফ্যামিলিতে পলিটিক্স করার যোগ্যতা একমাত্র অ্যাডারই আছে। সেই পার্টিতে আর্থার অনুপস্থিত ছিল, কারণ প্রিয় ভাইয়ের এই করুণ সময় সে দেখতে পারবে না। এদিকে অ্যাডাও টমির কথায় কেমন যেন ফিল করতে পারে, তাই সে টমিকে বারবার বলতে থাকে, প্লিজ টমি, আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ আর তোমার কি হয়েছে। কিন্তু থমাস শেলবি এই সব প্রশ্নের উত্তর না দিয়েই অজানার উদ্দেশ্যে রওনা দেয়। টমি ঠিক সেখানেই তার লাইফ শেষ করতে যায় যেখানে সে শুরু করেছিল তার লাইফ, অর্থাৎ একজন ঘর ছাড়া জিপসির মতো। ওয়েট, ফাইনাল পার্টে যাওয়ার আগে গত পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করার পালা। গত পর্বের প্রশ্ন ছিল টমির ছোট মেয়ের নাম কি। এর সঠিক উত্তর হলো রুবি শেলবি। তোমাদের হাজার হাজার সঠিক উত্তর থেকে এই 7 জন পেতে যাচ্ছ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। যারা বিজয় হয়েছ তারা দ্রুতই আমাদের ফেসবুক পেজ ও মেইলে যোগাযোগ করে তোমাদের গিফট ক্লেম করার জন্য। এবার এই সিজনের কুইজের পালা। তবে এই কুইজের উত্তর কেবল তারাই দিতে পারবে যারা পুরো 6 সিজনই দেখেছো। এই পিকি ব্লাইন্ডার্সের প্রতি সিজনেই একটা করে গ্যাং এর সাথে আমরা পরিচিত হয়েছিলাম। সর্বমোট 8টা লিড গ্যাং ছিল থমাস শেলবির বিপক্ষে। এখন তোমাদের জন্য কুইজ হলো এই 8টা গ্যাং এর মধ্যে 4টা গ্যাংয়ে তোমাদের নাম বলতে হবে। সঠিক উত্তর লিখে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তবে এবারের কুইজের বিজয়ী ঘোষণা করা হবে লাইভ ভিডিওর মাধ্যমে। আগামী 22 আগস্ট বৃহস্পতিবার রাত 9টায় আমি ইউটিউবে লাইভ হাজির হয়ে তোমাদের সামনে বিজয়ীদের নাম ঘোষণা করব। সেই সাথে সাথে এই কুইজের পুরস্কার হিসেবে থাকছে পিকি ব্লাইন্ডার্সের ডিজাইন করা এই আকর্ষণীয় টি শার্টগুলো। আর এই টি শার্টগুলো কাস্টম ভাবে জাস্ট তোমাদের জন্য বানানো হচ্ছে, তো এই লিমিটেড এডিশনের সুযোগ কোনোভাবেই মিস করো না কিন্তু। এবার চলো ফিরে যাই আমাদের ফাইনাল সিনে। এর পরের সিনে 1 মাস পরের একটা সিন দেখতে পাই। দূরের এক পাহাড়ে টমি নিজের জন্য ছোট্ট একটা কাঠের ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে। এভাবে থাকতে থাকতে একদিন টমি হঠাৎ ডিসাইড করে নেয় যে বেঁচে থেকে পেন বাড়ানোর আর কোনো দরকার নেই। তাই সে নিজের মাথায় পিস্তল তাক করে সুইসাইড করতে যায়। কিন্তু হঠাৎ তার সামনে রুবির আত্মা চলে আসে, যেখানে রুবি তাকে বলে, বাবা তোমার মধ্যে আসলে কোনো অসুস্থতা নেই। রুবি টমিকে তার ঘরের সামনে জ্বালানো আগুনটা নিভাতে বলে, কারণ এর মধ্যে রয়েছে টমির বেঁচে থাকার উপায়। রুবির এই হ্যালুসিনেশন থেকে ফিরে আসার পর টমি আগুনটা নিভিয়ে যা দেখে তাতে তার হুশ উড়ে যায়। সেখানে ছিল একটা নিউজ পেপারের কাটিং, যেখানে ছাপা ছিল অসওয়াল্ড মোসলের বিয়ের খবর এবং ছবি। তবে সেই ছবিতে টমি নিজের সেই পার্সোনাল ডক্টর হালফোর্ডকে দেখতে পায়। এই ছবি দেখে টমি এমন কিছু রিয়ালাইজ করে যাতে সে পুরোই বলদ বনে যায়। সেই ব্যাপারটা আমরাও টের পাই
যখন টমি ডক্টর হলফোর্ডের বাড়িতে গিয়ে তাকে পাকড়াও করে। আসলে মেইন কাহিনী হলো টমির কোনো রোগই ছিল না, বরং ফ্যাসিস্টরা অর্থাৎ বেসিক্যালি অসওয়াল্ড মোসলে তাকে সাইড করে দেওয়ার জন্য ডক্টর হলফোর্ডকে দিয়েই টমির কাছে ভুয়া এক্সরে পাঠিয়েছিল। তারা জানতো যে টমিকে যদি কেউ মারতে পারে তাহলে সেটা হলো টমি নিজেই। এখন নিজের অসুস্থতা সহ্য করতে না পারলে টমি সুইসাইড করে ফেলবে, এটাই ছিল তাদের প্ল্যান। ও মাই গড, এই লেভেলের টুইস্ট আমি আমার জীবনে কোনো সিরিজে দেখিনি। এই কাণ্ড দেখে আমার মাথা পুরোই ঘুরে গিয়েছিল। মানে অসওয়াল্ড মোসলে যে কি লেভেলের জিনিস তা তো এখন তোমরা বুঝতেই পারছো। আসলে মোসুলে তার কানেকশন লাগিয়ে জেনে গিয়েছিল যে টমি আসলে পিছনে পিছনে চার্চিলকে খবর সাপ্লাই করে তার পিঠে ছুরি বসাচ্ছিল। তাই সে এমন এক প্ল্যান করে যেটা টমিকে মারা না গেলেও অন্তত টমিকে রাজনীতি থেকে পুরোপুরি সরিয়ে দিতে সক্ষম হবে। আর সেই প্ল্যানটাতে টমি প্রায় সফল হয়ে গিয়েছিল, যদি না মিরাকেলের মতন টমির রুবি সেই হ্যালুসিনেশনটা না দেখতো। মানে কি আর বলবো, কি লেভেলের জিনিস হলে টমের মতো লোককে এভাবে ঘোল খাওয়ানো যায়। এমনিতেও টমি এখন এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে আসলে তার ব্যাক করার মতন কোনো কিছু নেই। সে এখন পুরোপুরি অন্য এক মানুষ হয়ে গেছে। তাই তো এত বড় বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ডক্টর হলফোর্ডকে সে সামান্য একটা চার্চের ঘন্টা শুনে মারতে পারে না। হলফোর্ডকে ছেড়ে দিয়ে টমি আবারও তার সেই কাঠের ঘরে ফিরে যায়, কিন্তু সেখানে ফেরার আগেই টমির কথা মতো চার্লস এসে সব কিছু পুড়িয়ে দিয়ে যায়। টমির কাছে শেষ সম্বল হিসেবে যতটুকু স্মৃতি ছিল সেটাও পুড়ে একদম ছাই হয়ে গেল, যার ফলে টমি হারালো তার সবটুকু। কিন্তু থমাস শেলবি সেটাই বিচলিত না হয়ে আবার তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। আর এই মারাত্মক এন্ডিং দিয়ে শেষ হয় পিকি ব্লাইন্ডার্স নামের অস্থির সুন্দর সিরিজটি। যদিও এন্ডিং দেখে মনে হচ্ছিল টমি হয়তো আবার ফেরত আসবে, কিন্তু এই সিরিজের ডিরেক্টর সাফ জানিয়ে দিয়েছে যে পিকি ব্লাইন্ডার্স এর আর কোনো সিজন আসবে না। তবে সবচেয়ে সারপ্রাইজের ব্যাপার হলো সে কনফার্ম করেছে যে সিরিজ না আসলেও আসতে চলেছে একটা ফুল মুভি, আর সেই মুভিটার শুটিংও ইতিমধ্যে চলছে, যেটা হয়তো আগামী বছরে রিলিজ পাবে। যদি পিকি ব্লাইন্ডার্স এর মুভি রিলিজ পায় তাহলে সবার আগে এই চ্যানেলে তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী কোনো সিরিজ অথবা মুভির এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।